মানুষের পুষ্টি এবং পৌষ্টিকতন্ত্র নিয়ে আজ আলোচনা। এখন মানুষের পুষ্টি সংগঠিত হয়ে থাকে মানব পাচনতন্ত্র দ্বারা। এই মানব পাচনতন্ত্র নিম্নলিখিত অঙ্গগুলো দ্বারা গঠিত, যেমন এক, মাউথ বা মুখ। প্রথমে খাদ্যটি আমরা মুখ দিয়ে গ্রহণ করব এবং সেটি শরীরের আমাদের পাকস্থলী হয়ে ক্ষুদ্রান্তে চলে যাবে। অর্থাৎ আমাদের মুখের প্রথম কাজ হলো এই খাদ্যকে আমাদের শরীরে প্রবেশ করানো। অর্থাৎ মুখ দিয়েই আমরা যে কোনো খাদ্য গ্রহণ করে থাকি। এবার মুখ দিয়ে খাদ্য গ্রহণ করার পর সেটা কোথায় যায়? বাকেল ক্যাভিটি বা মুখগহ্বর। দেখতে পাচ্ছেন ভেতরের যে অংশটি, এই মুখগহ্বর, এখানে লালারস বা খাদ্য মন্থিত হয় চেবানোর মাধ্যমে। এইবার ওখান থেকে আসবে গলবিল। অর্থাৎ এই গলবিল এমন একটি জায়গা বা ফ্রেনিক্স, এখান থেকে খাদ্য পাকস্থলী যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। অর্থাৎ এখান থেকে চলে আসবে এবার খাদ্যনালী বা এসোফাগাসের মাধ্যমে। অর্থাৎ এই যে দীর্ঘ অংশটি দেখতে পাচ্ছেন, এটাকেই বলা হয় খাদ্যনালী বা এসোফাগাস। এটি কোথায় শেষ হচ্ছে? এটি শেষ হচ্ছে পাকস্থলী বা স্টোমাকের কাছে। পাকস্থলীটা দেখতে পাচ্ছেন, এটা জে আকৃতি, মনে হবে যেন আমাদের ইংরেজি বর্ণ জে। অর্থাৎ এই পাকস্থলীটা থেকে খাদ্য হজম প্রক্রিয়া ধীরে ধীরে শুরু হয়। এবার চলে আসে কোথায়? ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তটা দেখতে পাচ্ছেন নলানো, পেঁচানো, দীর্ঘকায়, এবং এখানটাই খাদ্যের অনেকটা অংশ এখানে হজম হয়। তারপরে এই ক্ষুদ্রান্তর পরে কোথায় চলে আসছে খাদ্য? বৃহদন্ত, অর্থাৎ আমাদের লার্জ ইন্টেস্টাইন। অর্থাৎ এই বৃহদন্ত দেখতে পাচ্ছেন এটা চতুর্ভুজ আকৃতির ন্যায়, এবং এটি পেঁচানো, এটা যেন ক্ষুদ্রান্তকে আগলে রেখে দিয়েছে, বুঝতে পারছেন? এবং এই বৃহদন্তর পরের নিচের যে অংশটা, সেটি হচ্ছে কি আমাদের মলাশয় বা রেকটাম। অর্থাৎ আমাদের যে খাদ্যের যে হজম হয় না বা অতিরিক্ত যে বর্জ্য অংশ, সেটা এই মলাশয়ে এসে জমা হয়, এবং এই রেকটামে জমা হওয়ার পর মলদ্বার বা অ্যানাসের মাধ্যমে সেটা আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। আর আসা যাক ফ্রেনিক্স বা গলবিল। এটি ফানেল আকৃতির অংশ, যেখানে বাতাস এবং খাদ্য পরস্পরকে ক্রস করে বা অতিক্রম করে। এর দুটি ছিদ্র বর্তমান, একটি হচ্ছে গ্লটিস আর একটি হচ্ছে গুলেট। বাতাস এবং খাদ্য দুজনকে পরস্পরকে ক্রস করে। দেখতে পাচ্ছি এই নাকের ভিতর দিয়ে একটি বাতাস যাচ্ছে, এয়ার ফ্রম নোজ। আবার এইটি গাল, এই গালের ভেতর দিয়েও আমরা বাতাস নিতে পারি। আর নাক এবং বাতাস, গালের ভিতর দিয়ে দুটো বাতাস এখানে এসে মিলিত হচ্ছে। অর্থাৎ আবার আমরা গালের ভিতর দিয়ে খাদ্যও গ্রহণ করি, এই মুখের ভিতর দিয়ে আমরা খাদ্যও গ্রহণ করি। অর্থাৎ আমরা বাতাস এবং এই খাদ্য যেন পরস্পরকে এখানে ক্রস করে, এবং এই ফানেল আকৃতির এই অংশটির নামই হচ্ছে কি আমাদের এই গলবিল। এই গলবিলে আবার দুটো ছিদ্র বর্তমান, একটি হচ্ছে কি এপিগ্লোটিস, একটি হলো গ্লটিস, আর একটি হচ্ছে গুলেট। গ্লোটিসের কাজ হচ্ছে আমাদের, একটি হচ্ছে গ্লটিক্স। এই গ্লটিক্স যেটা, এই গ্লটিক্সের কাজ হচ্ছে, এটি হচ্ছে কি শ্বাসযন্ত্রের সঙ্গে যুক্ত। অর্থাৎ এটি কিন্তু শ্বাস প্রশ্বাসের সাথে যুক্ত। এখান থেকে বাতাস, এর সাহায্যে আমরা কথা বলতে পারি, বাতাস বিভিন্ন রকম আওয়াজ করতে পারি, শ্বাস প্রশ্বাস নেই। এবং এটি মুখ এবং আমাদের ফুসফুসের মধ্যে একটি ভালভ বা এটি একটি এটা ভালভের ন্যায় কাজ করে। অর্থাৎ এপিগ্লোটিসের কাজ হচ্ছে কি এটা শ্বাসযন্ত্রের সঙ্গে যুক্ত। এরপর আরেকটা হচ্ছে গুলেট। যে গুলেটটা রয়েছে আমাদের এই পাকস্থলীর ঠিক আগের এই পজিশনটা রয়েছে। অর্থাৎ গুলেটের কাজ হচ্ছে কি এটি আমাদের পাচনতন্ত্রের সঙ্গে যুক্ত, এবং এটি এখানটা রয়েছে, এবং খাদ্যকে এটি পাকস্থলীতে সাহায্য করে। এবার আলোচনার বিষয় হলো খাদ্যনালী বা এসোফাগাস। এটি পাচনতন্ত্রের দীর্ঘ, সরু এবং নলাকার অংশ। এটি গলা এবং গলবিল হয়ে প্রবেশ করে, এবং এটি পাকস্থলীর সাথে যুক্ত থাকে। এটি পেরিস্টালসিস নামক একটি প্রক্রিয়া দ্বারা এটি খাদ্যকে এরা পরিচালনা করে থাকে। বন্ধুরা, এবার আমাদের আলোচনার বিষয় হলো পাকস্থলী বা স্টোমাক। এটি এই যে এসোফাগাস বা খাদ্যনালীর পরে এই স্টোমাক বা পাকস্থলী শুরু হচ্ছে। এটি পাতলা, পেশিবহুল এবং যে আকৃতির, এটা থলির ন্যায়, যেন এটা দেখলে মনে হবে যে এটা থলির মতন দেখতে লাগছে, এবং এটি যে আকৃতি যে এর মতন মনে হবে। আর আমাদের মানব শরীরের এটি পেটের উপরিভাগে অবস্থিত, দেখতে পাচ্ছেন, এবং বাম দিক চেপে পেটের উপরিভাগে অবস্থিত আছে, এবং এর ভিতরে খাদ্যের যান্ত্রিক মন্থন এবং রাসায়নিক হজমে সাহায্য করে। অর্থাৎ আমরা যে খাদ্য খাই তার বিভিন্ন রকম প্রক্রিয়াকরণ এখানটাই হয়, এবং এখানে আমরা যে ধরনের খাদ্য খাই না কেন, মোটামুটি প্রায় 3 ঘন্টা এই পাকস্থলীর ভেতরে সেটি মন্থিত হতে থাকে। অর্থাৎ বিভিন্ন রকম তার প্রক্রিয়াকরণ
চলতে থাকে এবং খাদ্যগুলো শেষে এখানে ভেঙে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কোনায় পরিণত হয়ে যায় এবং সেটি আধা কঠিন অবস্থায় নিচে অবস্থান করে, আধা কঠিন অবস্থায় এই পাকস্থলীতে অবস্থান করে, অর্থাৎ জেলির মতন থকথকে অবস্থায় এই পাকস্থলীর ভেতরে এটি অবস্থান করে। পাকস্থলীর দেয়ালে 3টি নলাকার গ্রন্থি বর্তমান, যেটি হজম রস নিষ্কাশন করে থাকে। এই হজম রস 3টি বিষয় নিয়ে গঠিত। একটি হলো HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, দ্বিতীয়টি হলো পেপসিন উৎসেচক, আর 3 নম্বর হলো মিউকাস বা শ্লেষ্মা। এখন এই HCl এর উপস্থিতিতে পেপসিন উৎসেচক হয় অ্যাসিটিক ধরনের হয়ে থাকে এবং এটি প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে এবং আমাদের হজমে সাহায্য করে থাকে। এবং শ্লেষ্মা স্তর, যেটি পাকস্থলীর নিজস্ব যে HCl উৎপন্ন করে, সেই HCl এর হাত থেকে পাকস্থলীকে রক্ষা করে এই শ্লেষ্মা। অর্থাৎ বুঝতে পারছেন, শ্লেষ্মা HCl থেকে পাকস্থলীকে রক্ষা করছে, কারণ HCl এর অ্যাসিড যেটা পাকস্থলীর ক্ষতি করতে পারে। এবার পাকস্থলীর পেশিবহুল দেহাল, যেটি সাহায্য করে খাদ্য এবং পাচক রসকে একসাথে মাখতে সাহায্য করে। বিষয় হলো ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন। ক্ষুদ্রান্ত হলো পৌষ্টিক নালীর সবচেয়ে বড় অংশ। একজন পূর্ণবয়স্ক মানুষের এই ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য হয়ে থাকে মোটামুটি 6.5 মিটার পর্যন্ত হয়ে থাকে এবং এটি প্যাঁচালো এবং জটিল আকৃতির মতন হয়ে থাকে। এটি ক্ষুদ্রান্ত বলা হয় কারণ এটি খুবই সরু আকৃতি হয়ে থাকে। এই ক্ষুদ্রান্ত বিভক্ত কিছু পার্ট নিয়ে, যেমন ডিওডেনাম, জেজুনাম এবং ইলিয়াম, এই 3টি পার্টে বিভক্ত থাকে। এবার এই ক্ষুদ্রান্ত হলো সম্পূর্ণ পরিপাকের অংশ এবং এখানে খাবার অ্যাবজর্পশন বা শোষণ ঘটে থাকে খাবারের। এবার বন্ধুরা, আমাদের বিষয় হলো বৃহদ্রান্ত বা লার্জ ইন্টেস্টাইন। এটি হলো তুলনামূলকভাবে ছোট এবং চওড়া ক্ষুদ্রান্তের তুলনায়, কিন্তু অর্থাৎ এটি একটু চওড়া আকৃতির। এটি কলন বা রেকটামে বিভক্ত হয়ে থাকে। এটি মল সৃষ্টি করে এবং ক্ষণস্থায়ী মল সঞ্চয়ে সহায়তা করে থাকে। এবারে আসা যাক কলন। কলন হলো এই কলন হলো অধিকাংশ মেরুদণ্ড প্রাণীর পাচনতন্ত্রের শেষ অংশ। এর কাজ হলো যে আমাদের শরীরে যে কঠিন বর্জ্য থাকে, সেই কঠিন বর্জ্য থেকে জল এবং লবণ নিষ্কাশন করে না। এরপরে আসা যাক রেকটাম বা মলাশয়। এটি বৃহদন্ত্রের শেষের দিকে থাকে, 6 থেকে 8 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। এটি মল সঞ্চয় করে রাখে যতক্ষণ পর্যন্ত না শরীর থেকে মল ত্যাগ করা হচ্ছে, ততক্ষণ এই মলাশয় বা রেকটামে এই আমাদের বর্জ্য পদার্থ সঞ্চিত হয়ে থাকে। এবার বন্ধুরা, আমাদের আসা যাক অ্যানাস বা মলদ্বার। এই অ্যানাস বা মলদ্বার হলো পাচনতন্ত্রের সবচেয়ে নিচের অংশ এবং এখানে যে রেকটামে যে মল সঞ্চিত থাকে সেটি এবার এই অ্যানাসের মাধ্যমে আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে যায় এবং আমাদের অর্থাৎ এই পাচনতন্ত্রের এই অ্যানাস বা মলদ্বার হয়ে আমাদের শরীরের অপ্রয়োজনীয় বিষাক্ত অংশ যেটি বাইরে বেরিয়ে যায়। তাই